রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রিজেন্টের কর্ণধার আলোচিত সমালোচিত মোহাম্মদ শাহেদ প্রতারণায় যেন পিএইচডি ডিগ্রিধারী। হাসপাতালে ভুয়া চিকিৎসায় নয়, কমপক্ষে 200 জন ঠিকাদার তার কাছে কয়েক কোটি টাকা পাওনা। সরকারের বড় বড় নির্মাণ প্রকল্পে তিনি বালি পাথর সাপ্লাই দিতেন, কিন্তু যাদের কাছ থেকে সেগুলো কিনতেন তাদের টাকা পরিশোধ করতেন না। উল্টো টাকা চাইতে গেলে শাহেদ বাহিনীর অত্যাচারের শিকার হতো। ভুক্তভোগীদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। বিশেষ ধরনের পতাকা উড়িয়ে সামনে পেছনে পুলিশি প্রোটোকল নিয়ে চলাফেরা করতেন মোহাম্মদ শাহেদ। লাল পতাকা ওড়াতেন রিজেন্ট হাসপাতালের নাম লিখে। একসময়ের বিএনপি নেতা আর হাল আমলে আওয়ামী লীগের সাথে তার ব্যাপক সখ্যতা। হাসপাতাল ব্যবসার আড়ালে শাহেদের বড় ব্যবসা ঠিকাদারি। জানা যায়, সরকারের চলমান মেগা প্রকল্প থেকে শুরু করে ছোট বড় নানা নির্মাণে তিনি বড় মাপের পণ্য সাপ্লায়ার। মোহাম্মদ শাহেদের প্রতারণার ধরন খুব বুদ্ধিদীপ্ত। প্রথমে তিনি রিজেন্ট কেসিএস লিমিটেডের প্যাডে কার্যাদেশ দেন, যেখানে সবকিছুই ঠিকঠাক থাকে, কিন্তু মালপত্র ডেলিভারির পর থেকে আর টাকা দেওয়ার নাম নেই। টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি। 15,34,750 টাকা সাপ্লাই। কোথায় দিয়েছিলেন সাপ্লাই? এটা পদ্মায় পিস্তল ধরিয়া আমার মা বাপ তুলিয়া মনে করেন একটা গালি দিচ্ছে। আপনি বিশ্বাস করবেন না সাংবাদিক সাহেব, আমার চোখে দিয়া জল পানি পড়ছে। আরেক ভুক্তভোগী শেখ জুলফিকার ভুট্টো, তিনিও চলমান একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বালি পাথর সরবরাহের কাজ পেয়েছিলেন রেজেন্টের শাহেদের মাধ্যমে, যেখানে সবই ঠিকঠাক, কিন্তু চেক ব্যাংকে দিলে আর টাকা মেলে না। ওটা 42,57,559 টাকা। ওদেরকে তো জানে মাইরা বানাইলো, আমাদেরকে টাকা দিয়ে মাইরা বানাইছে। আমার মতো আরো বহু লোক চাপানা। প্রতারণার আরও প্রমাণ আছে। পঞ্চগড়ের মনিরুজ্জামান মিঠু পাথর সরবরাহ করে আজও টাকা পায়নি রিজেন্ট কেসিএস এর কাছ থেকে। 17,80,000 টাকা ডিজেল কেসিএস লিমিটেড। আপনি কি ঢাকায় এসেছিলেন টাকার জন্য কোনোদিনও? হ্যাঁ, টাকা কতবার গেছি। টিআইবি বলছে, রাজনৈতিক দুর্বৃত্তপনার বড় উদাহরণ শাহেদ, যার পেছনের মাস্টারমাইন্ডদের বের করতে হবে। এদেরকে সুবিধা এবং সুযোগ করে দিয়েছে এক ধরনের অতি প্রভাবশালী রাজনৈতিক এবং প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন ভাবে ক্ষমতাবান ব্যক্তিবর্গ। যতই আমরা বলি না কেন দুদক মামলা করছে বা সরকারের বিভিন্ন কমিটি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তাতে কোনো সুফল আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি, এই সমস্যাটিকে, এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণের বিষয়টিকে একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় হিসেবে বিবেচনা করা না হয়। শাহেদের মাধ্যমে প্রতারিত ভুক্তভোগীদের দাবি শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের পাওনা ফেরতের ব্যবস্থা করতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। 6,500 ভুয়া করোনা সার্টিফিকেটের বিনিময়ে অন্তত 3 কোটি টাকা লোপাট করেছে রিজেন্ট হাসপাতাল ও এর মালিক মোহাম্মদ শাহেদ। সেই সার্টিফিকেটের সুযোগ নিয়েছেন অনেকেই। বুধবার সংবাদ সম্মেলনে এই কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম। এদিকে র্যাবের করা মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের 8 কর্মকর্তা কর্মচারীর মধ্যে 7 জনকে রিমান্ডে পাঠিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। তদ্বির বাণিজ্য, অবৈধ ব্যবসা খাতির ছিল মন্ত্রী, আমলা, রাজনৈতিক ব্যক্তিদের সাথে। প্রতারণার ফাঁদ পেতে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সারা দেশে মামলার সংখ্যা কম নয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে এমন নানা চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে র্যাব। ফ্রন্ট লাইনার হিসেবে টেস্ট না করে করোনার রিপোর্ট দেয়া এবং চুক্তি অনুযায়ী বিনামূল্যে করোনার চিকিৎসা দেওয়ার কথা থাকলেও রোগীদের থেকে নিয়েছে কোটি কোটি টাকা। যেসব রোগী গিয়েছে প্রত্যেক রোগী থেকেই তারা বিছানা বাবদ, অক্সিজেন সিলিন্ডার বাবদ তারা বিপুল পরিমাণ টাকা তাদেরকে বিল করেছে এবং তাদেরকে দিতে বাধ্য করেছে এই অর্থগুলো। দুর্নীতির তথ্য ফাঁস এবং হাসপাতালে র্যাবের অভিযানের পর পলাতক রয়েছেন মোহাম্মদ শাহেদ। তবে তার বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা হবে। যখন আমরা অভিযান শুরু করলাম, এরপরে সে কিন্তু গা ঢাকা দিয়েছে। আমরা গতকাল রাতেও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। আমরা দেখেছি সে তার মোবাইলগুলো বন্ধ করে রেখেছে। অভিযানের দিনে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের 8 কর্মকর্তা ও কর্মচারীকে বুধবার বিকেলে তোলা হয় মহানগর হাকিম আদালতে। পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে 7 জনকে 5 দিনের রিমান্ড পাঠান আদালত। প্রত্যেক আসামিকে 7 দিনের মধ্যে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং কামরুল নামে আরেক আসামি ছিল, সে ছিল মাইনর, তাকে
কিশোর সংশোধনাগারে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। যাদেরকে চালান দিয়েছে এরা প্যাথোলজি বিভাগের একজনও না, এরা হলো কেউ ড্রাইভার, কেউ রিসিপশনিস্ট, কেউ বাবুর্চি, এইভাবে এদেরকে ধৃত করেছেন, কেউ মনে করেন কিরানি, এইভাবে ধৃত করেছেন, হিসাব রক্ষক। এখানে প্যাথোলজি বিভাগের একজন আসামিও ধৃত করেন নাই। রিজেন্ট হাসপাতালের অনুমোদন বাতিল করে কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা চিকিৎসার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও বন্ধ করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এই শাখা সিলগালা করে দেন। তিনি বলেন, কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেনি রিজেন্ট হাসপাতাল, রোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের অনুমোদন বাতিল করে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রিজেন্টের উত্তরা ব্রাঞ্চ এবং মিরপুর ব্রাঞ্চে এর আগে বেশ কয়েকবার আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে বিভিন্ন দণ্ড আরোপ করা হয়েছিল। এখানে আসলে যার কাছ থেকে যা পেরেছে বিল নিয়েছে, এবং কারো কাছ থেকে বেড ভাড়া নিয়েছে আপনার 10,000 টাকা, কারো 15,000 টাকা, কারো 7,000 টাকা। এবং সরকারের কাছ থেকে কিন্তু এই যে বিল ক্লেম করার পরেও কিন্তু এই লোকজনের কাছ থেকে এই বিলগুলো নিয়েছে। আর এই যে করোনার পেশেন্টের যে রিপোর্টের যে কেলেঙ্কারি, এটা এখান থেকে হয়েছে, 2 জায়গায় হয়েছে। তো গতকালকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটা লাইসেন্স বাতিল করা হয়েছে, কিন্তু সেই প্রেক্ষাপটে আজকে আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা সিলগালা করে দিচ্ছি। লক্ষ্মীপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের কুয়েতের নাগরিকত্ব থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই আসনটি শূন্য ঘোষণা করা হবে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। রিজেন্ট সহ সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। শাহ আলী জয়ের রিপোর্ট। 2020-21 সালের অর্থ বাজেট পাশের পর এক সপ্তাহের বিরতিতে বুধবার সকালে বসে সংসদ অধিবেশন। সম্পূরক প্রশ্ন করুন। বিরোধী দলীয় সাংসদ হারুনুর রশিদের অনির্ধারিত বক্তব্যের জবাব দেন সংসদ নেতা শেখ হাসিনা। সম্প্রতি বেসরকারি হাসপাতাল রিজেন্টে চালানো র্যাবের অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অনিয়মের কারণে অভিযুক্ত হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে হাসপাতালটার কথা বলা হলো সেটা কিন্তু আমরা নিজেরাই তথ্য বের করেছি। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে, এই অনিয়মগুলি আমরা খুঁজে বের করেছি এবং অপরাধীদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ওই হাসপাতালের এই তথ্য কিন্তু আমি খুশি হতাম যদি মাননীয় সংসদ সদস্য একটু আগে ভাগে আমাদের জানাতে পারতেন। তারা কি অন্য কেউ জানায়নি, এটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেই কিন্তু এটা খুঁজে বের করেছি, এটা ব্যবস্থা নিয়েছে। র্যাব গেছে সেখান থেকে খুঁজে বের করে তারপরে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েতে মানব পাচারের ঘটনায় আটক সংসদ সদস্য পাপুল প্রসঙ্গে তিনি বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও তাকে দেয়া হয়নি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। যে সংসদ সদস্য এখানে, সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য, সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাদের নমিনেশন ছিল, আমি কিন্তু দেইনি। তবে কুয়েতের সে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখবো। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে, কারণ যেটা আইন আছে সে আইনের সকলে, আর তার বিরুদ্ধে আমরা এখানেও তদন্ত করছি। এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, করোনার কারণে সংকুচিত বৈশ্বিক শ্রমবাজার থেকে এখন পর্যন্ত 22,000 প্রবাসী শ্রমিক দেশে ফিরে এসেছেন। বিদেশ ফেরত এসব প্রবাসীদের কর্মসংস্থানের জন্য বিনা জামানতে ঋণ দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, এজন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে 500 কোটি টাকা দিয়েছে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মানুষের অসচেতনতা আর দায়িত্বশীলদের অবহেলায় নয়, সেই সাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অনিয়মের কারণে দেশে করোনা সংক্রমণ বাড়িয়েছে, এমনটাই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এমন বাস্তবতায় আজ দেশে করোনা শনাক্তের 4 মাস পূর্ণ হলো। করোনা ঠেকাতে গৃহীত পদক্ষেপের পাশাপাশি স্বাস্থ্য খাতের দুর্নীতি দমনেও সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে কোভিড জাতীয় কমিটি। রিশাদ হাসানের রিপোর্ট। করোনাকালে স্বাস্থ্য খাতের চরম দুর্নীতি দৃশ্যমান হয় চিকিৎসকদের নিম্নমানের মাস্ক, পিপি দেওয়ার ঘটনা সামনে এলে। নিম্নমানের সুরক্ষা সামগ্রীর কারণে ভাইরাসটিতে আক্রান্ত হন অনেক চিকিৎসক। এরপর কোভিড-19 টেস্টের ভুয়া ফলাফল দেয় জেকেজি নামের প্রতিষ্ঠান। ফলে দেশে করোনা সংক্রমণ ঠেকানোর সাধারণ ছুটির সুফল পায়নি দেশ।
সম্প্রতি রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে ওঠে একই অভিযোগ। 6 বছর লাইসেন্স ছাড়াই চিকিৎসা সেবার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষের অসচেতনতা আর দায়িত্বশীলদের অবহেলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকেও করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করছেন। মাস্ক কেলেঙ্কারি, নিম্নমানের পিপিই ক্রয় এবং কিট ক্রয় এবং সরবরাহে যে অনিয়ম আমরা দেখেছি, এটি কিন্তু করোনা সংক্রমণের কার্যক্রমকে, প্রতিরোধী কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এর ফলে করোনার বিস্তার কিন্তু আরও বেশি ঘটেছে। চিকিৎসকদের সংগঠন বিডিএফ বলছে, দুর্নীতি না কমালে সরকারের নেয়া করোনা প্রতিরোধ কার্যক্রম ব্যাহত হবে। করোনা নির্মূলের যে মিশন নেওয়া আছে সেই মিশনটা বাধাগ্রস্ত হবে এবং আলটিমেটলি আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি সেই লক্ষ্যে সঠিক সময়ে হয়তো পৌঁছাতে পারবো না। কোভিড জাতীয় কমিটি বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে সরকারের গৃহীত সকল পদক্ষেপের পাশাপাশি কঠোরভাবে দমন করতে হবে দুর্নীতিও। দায়িত্বশীলতা, সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি কমাতে পারলে আগামী দিনে এই করোনার সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। 8 মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,72,134 জন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ইতালিতে ফেরা 39 প্রবাসী বাংলাদেশি করোনা পজিটিভ হওয়ার পর এবার মিলানে বিমান থেকে নামতে পারেনি 40 প্রবাসী। ঢাকা রোম ফ্লাইট 15 জুলাই পর্যন্ত স্থগিত করায় ইতালির স্বাস্থ্য বিভাগ এই নির্দেশনা জারি করে। এর প্রেক্ষিতে দিনের শুরুতেই রোমের লিওনার্দো দা ভিন্সি বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের ফ্লাইট থেকে নামতে দেওয়া হয়নি ঢাকা থেকে যাওয়া 112 প্রবাসী বাংলাদেশিকে। বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজেই তারা আজ ফিরে আসবেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিকে কাতার এয়ারওয়েজেরই আরেকটি বিমানে নিষেধাজ্ঞার কারণে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। এই বিমানে অন্তত 40 জন প্রবাসীকেও তাই ফিরে আসতে হবে দেশে। কি কারণে 152 বাংলাদেশিকে ইতালিতে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ? কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফিরে আসছেন এসব প্রবাসী। ইতালি রোম থেকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রিয়াজ হোসেন। সবচেয়ে আলোচিত ঘটনা, ইতালিতে করোনা ভাইরাস নিয়ে আসছে প্রবাসী বাংলাদেশিরা ঢাকা থেকে। এরই কারণে ঢাকা রোম রুটের ফ্লাইট স্থগিত করেছে ইতালি কর্তৃপক্ষ। গত সোমবার 274 জন এর একটি ফ্লাইট যাত্রী নিয়ে ইতালিতে প্রবেশ করলে তার মধ্যে 29 জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে নড়েচড়ে বসেন ইতালির প্রশাসন। স্বাস্থ্য বিভাগ তাৎক্ষণিকভাবে ঢাকা রোম রুটের ফ্লাইট স্থগিত করেন। যেসব বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছেন তাদেরকে সরাসরি এয়ারপোর্ট থেকে হোটেলে হোম কোয়ারেন্টাইনে নিয়ে যান। এদিকে আজকে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12:20 কাতার এয়ারওয়েজের একটি বিমান 125 জন যাত্রী নিয়ে রোমের লিওনার্দো বিমানবন্দরে অবতরণ করেন। স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুযায়ী তাদেরকে এই রোমে প্রবেশ করতে দেওয়া হয়নি, অর্থাৎ বিমানের মধ্যে থেকেই তাদেরকে ফেরত যেতে হয়। স্বাস্থ্য বিভাগ বলছেন, যেহেতু তাদেরকে ঢাকা রোম রুটের বিমান স্থগিত, সেক্ষেত্রে কাতার এয়ারওয়েজ কীভাবে আসলো এবং তাদেরকে ইতালিতে কোনো মতেই নামতে দেওয়া হবে না। সে কারণে এখানকার স্থানীয় সময় বিকাল 4:20 সেই ফ্লাইটটি 112 জন যাত্রী নিয়ে আবার ফেরত যান। সেখানে যেসব বাংলাদেশি ইতালিয়ান পাসপোর্টধারী ছিল তাদেরকে রাখা হয়েছে এবং একজন নারী প্রবাসী, তিনি অসুস্থ থাকার কারণে তাকে রেখে তার স্বামীকে ঢাকায় ফেরত পাঠিয়েছে। তো আমরা কথা বলেছি নিউজ 24-এর পক্ষ থেকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল সোবহান শিকদারের সাথে। তিনি বলেছেন যে এখানে আমরা চেষ্টা করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে তাদের সিদ্ধান্ত অটল ছিল, যেহেতু তারা ঢাকা রোম রুটের বিমান স্থগিত রয়েছে, সে কারণে তাদেরকে সেই সব যাত্রীদেরকে নামতে দেওয়া হয়নি। এছাড়া দূতাবাস বলছেন যে যেহেতু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা বিমানবন্দরে এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে ইতালির
সরকারের যে সিদ্ধান্ত ঢাকা রোম রুটের 1 সপ্তাহের বিমানবন্দর সিদ্ধান্ত নোটিশটি আমরা পাঠিয়ে দিয়েছি, তারপরও কিভাবে এই কাতার এয়ারওয়েজ এই যাত্রী নিয়ে ইতালিতে আসলো। আর এই মুহূর্তে যারা ইতালিতে প্রবেশ করেছেন যেসব বাংলাদেশি, তারা স্বাস্থ্যবিধি নামে না চলায় এই কারণে কিন্তু এখানে এখন পর্যন্ত প্রায় শতাধিক করোনা পজিটিভ পাওয়া গেছে। এবং বর্তমানে কিন্তু আজকে ইতালির ইল মেসেজের পত্রিকা, যেটি প্রথম সারির পত্রিকা, সেখানে কিন্তু হেডলাইনে বলা হচ্ছে যে বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে প্রবাসীরা ইতালিতে প্রবেশ করেছে। বিশ্বজুড়ে করোনায় আবারও বেড়েছে মৃত্যু আর সংক্রমণ। 24 ঘন্টায় 1,18,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর 24 ঘন্টায় সবশেষ হিসেবে আরও প্রায় 3,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। মোট মৃতের সংখ্যা 5,49,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় 1,21,00,000। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় সবশেষ হিসেবে আরও প্রায় 30,000 মানুষ সংক্রমিত হয়েছে ছোঁয়াচে রোগে। মৃত্যু হয়েছে 450 মানুষের। 24 ঘন্টায় ভারতের রেকর্ড সংখ্যক 25,000-এর বেশি মানুষ একদিনে সংক্রমিত হয়েছে, মারা গেছে 491 জন। ভাইরাসের সংক্রমণ বাড়ায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে 50 লাখ মানুষকে আবারও লকডাউনের আওতায় আনা হয়েছে। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 70 লাখ মানুষ। তিন হাসপাতালের 50 জন করোনা রোগীর ওপর ফ্যাভিপিরাভির প্রয়োগ করেছে বাংলাদেশি ওষুধ কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস। ওষুধ প্রয়োগের 4 দিনের 48% এবং 10 দিনে 96% করোনা মুক্ত হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিকন ফার্মাসিউটিক্যালস এ তথ্য জানায়। ওষুধ প্রয়োগে নেতৃত্ব দেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদুল কবির। এ সময় ইউজিসি অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ বলেন, করোনার সুনির্দিষ্ট কোনো ওষুধ না আসায় ফ্যাভিপিরাভির ব্যবহার করা যেতে পারে। তিনি কিছু রোগীর ওপর প্রয়োগ করেছেন, কার্যকর মনে হয়েছে। স্বল্প উপসর্গ আছে, আক্রান্ত হয়েছেন অথবা যারা পজিটিভ হয়েছেন কিন্তু তেমন কোনো উপসর্গ নেই, এই পেশেন্টদের জন্য ফ্যাভিপিরাভির বাংলাদেশি পেশেন্টের জন্য অবশ্যই এই স্টাডির আলোকে একটি কার্যকরী ঔষধ। আমি ইতিমধ্যেই অনেক রোগী কিন্তু দেখে ফেলছি করোনা, অনেককে আমি দিচ্ছিও এবং রেসপন্ড মনে হয় ভালোই, মানে আমার এক্সপিরিয়েন্স বলতে পারি নাকি, সেই হিসেবে ফ্যাভিপিরাভির কিন্তু দেওয়া যেতে পারে। করোনা মহামারী ঠেকাতে চেষ্টা করে যাচ্ছে বিশ্বের প্রায় সকল দেশ। লাখো মানুষের প্রাণ বাঁচাতে আশা দেখানো অন্তত 13টি ভ্যাকসিন রয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালে। এর মধ্যেই প্রাথমিক প্রাণী মডেলিংয়ের পরীক্ষায় সাফল্যের দাবি করেছে গ্লোব বায়োটেক লিমিটেড বাংলাদেশ। দেশের প্রথম সংস্থা হিসেবে কোভিড-19 ভ্যাকসিন আগামী ডিসেম্বরের মধ্যেই বাজারে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি। কোভিড-19 ভ্যাকসিন বাংলাদেশের অবস্থান কোথায় শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 18 জুলাই। আলোচনায় বাংলাদেশ, নেপাল, অস্ট্রেলিয়া থেকেও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। কানাডার ক্যালগেরি টম বেকার ক্যান্সার সেন্টার ক্লিনিক্যাল রিসার্চ কোঅর্ডিনেটর আহমেদ হোসেন সহ আলোচনায় উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার ডাক্তার শাহনাজ পারভিন, নেপালের ডাক্তার শ্যামপ্রসাদ লোহানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন ডাক্তার SNM আব্দুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর সাইদুর রহমান ও গ্লোব বায়োটেকের রিসার্চ অ্যান্ড CEO ডক্টর কারণ নাগ। বর্তমান বিশ্বে কোভিড ভ্যাকসিনের রিসার্চ নিয়ে আমরা কোন অবস্থানে আছি এই বিষয়ে ফেসবুক লাইভে আসব। আমাদের সাথে থাকবেন বাংলাদেশ, নেপাল, অস্ট্রেলিয়া ও কানাডার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। কোভিড-19 মহামারীর মতো যে কোনো দুর্যোগের সময় ভিডিও কনফারেন্স সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিধান রেখে জাতীয় সংসদে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 পাশ হয়েছে। বিলের বিধান অনুযায়ী প্রয়োজনের তাগিদে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালত পরিচালনা করা যাবে। এর অধীনে মামলার বিচারিক অনুসন্ধান, যুক্তিতর্ক গ্রহণ এবং আদেশ প্রদান করা যাবে। বুধবার সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এর আগে বিলের ওপর জনমত যাচাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপি সদস্যরা। তবে তাদের সেই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এই আইনটা স্বাভাবিক সময়ের জন্য নয়,
অস্বাভাবিক সময় এবং বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হবে। আমরা যখন একদিন একটা পর্যায়ে যাব যেখানে এটার উপরে আমরা ডিপেন্ড করতে পারবো, তখন নিশ্চয়ই এটাকেই আসল হবে এবং তখন আমাদের আইনজীবী ভাইয়েরা সকলেই এই ব্যাপারে প্রশিক্ষিত হয়ে যাবেন, তখনই এটা হবে। এখন এটাকে চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছা সরকারের নাই, কোনো ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর নাই, কোনো ইচ্ছা আমারও নাই। কিন্তু বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় ময়ূর 2 লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তিনি এই মামলার প্রধান আসামি। বুধবার দিনগত রাত 3টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ময়ূর 2 লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। লঞ্চ দুর্ঘটনা কবলিত ML মর্নিং বার্ড নামে ওই যাত্রীবাহী লঞ্চ মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর 2 নামে আরেকটি বড় লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। দুর্ঘটনায় 33 জনের মৃত্যু হয়। এই ঘটনায় গত 30 জুন সদরঘাট নৌ পুলিশের SY শামসুল আলম বাদী হয়ে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সংবাদে নিচ্ছে বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সকালের সংবাদে দেখছেন নিউজ 24। N95 মাস্ক কেলেঙ্কারিতে স্বাস্থ্য দপ্তরের কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। বুধবার সকালে JMI ও তমা কনস্ট্রাকশনের 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে এই তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের সচিব। সকল তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের তলবে আসা 2 প্রতিষ্ঠানের কর্মকর্তা। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। N95 মাস্ক কেলেঙ্কারি ও অনিয়মের অভিযোগ বিষয়ে জানতে সরবরাহকারী 5 প্রতিষ্ঠানের কর্তাদের ডেকে পাঠায় দুদক। এদের মধ্যে JMI হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মতিউর রহমান ও এলান কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে বুধবার হাজির হতে বলে দুর্নীতি দমন কমিশন। এলান কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে দুদকে আসেননি। বুধবার সকাল থেকে দুদক কার্যালয়ে টানা 5 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয় JMI হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং এর ব্যবস্থাপনা পরিচালক ও তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারীকে। দুদক পরিচালক জয়নাল আবেদিন শিবলির নেতৃত্বে একটি টিম তাদেরকে মাস্ক সরবরাহের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষ হলে 2 প্রতিষ্ঠানের কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হন। আমরা 3 লক্ষ পিস মাছ আমদানি করছি। 60 পিস মোট 60 পিস 60 প্যাকেট 60 পিস 60টা মাস্ক, দ্যাট মিনস এরকম 60টা মাস্ক। এই 60টা মাস্ক আমরা পোর্ট থেকে কম পাইছি। ওটা দুদককে জিজ্ঞেস করেন, আমি সব বলে আসছি। পরে দুর্নীতি দমন কমিশনের সচিব জানান, মাস্ক সরবরাহে অনিয়মের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। তদন্ত করে এখান থেকে প্রকৃত যারা পিন পয়েন্টেড করা হবে, প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হবে। এদিকে বৃহস্পতিবার মেডিটেক ইমেজিং লিমিটেড এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লেক্সিকন মার্চেন্ডাইজ ও ট্যানোক্রেন্ট লিমিটেডের 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে স্বাস্থ্য খাতের অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বাস্তবায়নাধীন সরকারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে বিপাকে ব্যবসায়ীরা। জমির দামের উপর নতুন করে 15% ভ্যাট যুক্ত করায় হতাশ তারা। একদিকে করোনা দুর্যোগ, অন্যদিকে ঘন ঘন নীতি পরিবর্তনে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন তারা। এছাড়া কাঙ্ক্ষিত ব্যাংক ঋণ না পাওয়ায় সময় মতো প্রকল্প বাস্তবায়ন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। স্বপ্ন 100টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের, যেখানে কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা 1 কোটি মানুষের। সরকারের আশা এর ফলে একদিকে বাড়বে বিনিয়োগ, কেটে যাবে কর্মসংস্থানের দুশ্চিন্তা। এখন পর্যন্ত দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে $20 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাবও পেয়েছে বাস্তবায়নকারী সংস্থা বেজা। তবে সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোয় কাজ এগোচ্ছে অনেকটাই ধীর গতিতে। উৎসাহ নেই উদ্যোক্তাদের মাঝেও। যারা এরই মধ্যে জমি লিজ নিয়েছেন তারা রয়েছেন ভ্যাট দুশ্চিন্তায়। শুরুতে অবহিত না করলেও পরে 15% ভ্যাট যুক্ত করা হয় জমির দামের সাথে। এতে 1 কোটি টাকার জমিতে বাড়তি 15 লাখ টাকা গুনতে হবে উদ্যোক্তাদের। 35 থেকে 40 জনের উপরে বিনিয়োগকারী ইতিমধ্যে বিনিয়োগ করেছে। 3টি বাস্তব সমস্যা প্রতিবাহিত হচ্ছে। 1 নম্বর,
হচ্ছে 15% লিজ ল্যান্ডের উপরে ভ্যাট। সমস্যা সমাধানে বারবার চেষ্টা করেও সুফল না পাওয়ায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর চিঠি দিয়েছেন বিনিয়োগকারী ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। এমন নীতির ফলে লাখ লাখ কর্মসংস্থান তৈরির পথ দীর্ঘায়িত হচ্ছে বলেও উল্লেখ করা হয় এতে। এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য বিনিয়োগের প্রয়োজন, দেশি এবং বিদেশি বিনিয়োগ দুটোই। কনসিস্টেন্সি অফ পলিসি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং সেই ক্ষেত্রে আমরা সেটিকে বিবেচনার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে বিশেষভাবে অনুরোধ করব। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যানও ভ্যাট প্রত্যাহারের পক্ষে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এই বিষয়টা অ্যাড্রেস করা হবে, কারণ এখন বিনিয়োগ যে পরিস্থিতি তখন এবং এমপ্লয়মেন্টের যে পরিস্থিতি, আমাদের অনেক অনেক বেশি করে বিনিয়োগ দরকার, বিশেষ করে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটি সমাধান হলে ব্যবসায়ীরা অল্প সময়ে উৎপাদনে যেতে পারবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আগাম বন্যায় কুড়িগ্রাম এবং সুনামগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, ফসল এবং রাস্তাঘাট সহ ক্ষতি হয়েছে ব্রিজ ও কালভার্টের। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। বন্যায় বীজতলা নষ্ট হওয়ায় আমন রোপণ করা নিয়ে শঙ্কায় কৃষকরা। হুমায়ুন কবির সূর্য, মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ ছোট বড় 16টি নদীতে ঘেরা উত্তরের জেলা কুড়িগ্রাম। হঠাৎ করে এসব নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার 350 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে ফসল, ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় এখন পর্যন্ত প্রায় 10,000 হেক্টর জমির ফসল, 16,000-এর বেশি ঘরবাড়ি, 30 কিলোমিটার বাঁধ ও 37 কিলোমিটার রাস্তা এবং ভাঙনে বিলীন হয়েছে প্রায় 2,000 পরিবারের বসত ভিটা। ওটা 30,000 টাকার মতন খরচ, ওইটা 20,000 টাকার মতন উঠছে, উলিয়ে তারপরে যে পানি আসিয়ে সব শেষ হয়। ঘরদুয়ার নষ্ট হয়েছে, মেলা কিছু ক্ষয়ক্ষতি, চড়াই চুলগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বন্যায় রাস্তাঘাট ও ব্রিজ কালভার্টের ক্ষতি হলেও সেগুলো সংস্কারে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। কাউন্সিলর সাহেবের কাছে অনেকবার যাওয়া হয়, বারবার উনি দেখানো হয়, উনি এবারও এসে মানে দেখে গেছেন, কিন্তু কোনো ব্যবস্থা হয় না। ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে যায়, এই সাগর ব্রিজে পড়ে কয়েকবার দুর্ঘটনা ঘটছিল। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। ক্ষতি নিরূপণ করব, নিরূপণ করে আমাদের কর্তৃপক্ষ সহ মন্ত্রণালয়কে আমরা জানাবো, আর সেখান থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, মানে বিশেষ করে ক্ষতিপূরণের বিষয়ে, সেই অনুযায়ী আমরা কাজ করব। আর জেলা প্রশাসক বলছেন, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই তথ্য পেলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। উপজেলা প্রশাসন আছে, সেখান থেকে ব্যবস্থা করে নিব এবং অন্যান্য বিভাগগুলো স্থানীয়ভাবে সেই ব্যবস্থাগুলো নিয়ে আমরা ক্ষতিটা পোষানোর চেষ্টা করব। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। চলাফেরা করতাম পারি না, রাস্তাঘাট ভাঙার লাগে। রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছে এটা অপূরণীয়। সড়ক বিভাগ বলছে, বন্যায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তার পরিমাণ 100 কিলোমিটার। তবে পানি পুরোপুরি নেমে গেলে এর পরিমাণ আরও বাড়তে পারে। বিভিন্ন উপজেলাতে প্রায় 100 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার সাথে সাথে আমাদের প্রকৃত ক্ষতির চিত্রটা আমাদের হাতে আসবে। ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাকা সড়কের চরম বেহাল দশায় দুর্ভোগ পোয়াচ্ছেন নেত্রকোনার একটি ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ। হাজারো খানাগন্ধে সেই পথে চলায় এখন দায়। বড় গাড়ি ছাড়া প্রায় সব বাহনকেই ঠেলে নিতে হয় এই সড়কে। বৃষ্টিতে আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দেখা দেয় সড়কটি। বর্ষার পরে এটি মেরামতের আশ্বাস দিয়েছে এলজিইডি। সোহান আহমেদের কাকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একটি সিএনজি চালিত অটোরিকশাকে কয়েকজন মিলে সামলাতে হচ্ছে। এই চিত্র নেত্রকোনা সদরের মৌগাতি ইউনিয়নের একটি সড়কের। এই সড়ক পৌর শহরের সঙ্গে সংযুক্ত করেছে ইউনিয়নকে। শহরের চানখার মোল থেকে হাটখোলা পর্যন্ত সড়কটির অবস্থা শোচনীয়। এই পথ ব্যবহার করেন বেশ কয়েকটি গ্রামের অন্তত 50,000 মানুষ। পাকা রাস্তা হলেও সংস্কারের অভাবে এটি কার্যত কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। ফলে দুর্ঘটনা এখানে নিত্য ঘটনা। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, আর মনে করেন যে গাড়ি অটো গাড়ি তো মানে উল্টিতেছে, করতেছে, দুঃখ হইতেছে,
হসপিটালে যাইতেছে মানুষ। গতকালকে 2 জন মহিলা নিয়ে একটা হুন্ডার এনে কাদার মধ্যে পড়েছে গা, টাইন নিয়ে তুলছে। বোধহয় একজন মহিলা বোধহয় বেশি দুঃখ হয়েছে, মনে হাসপাতালে নিছে, আরেকজন কম দুঃখ হয়েছে, ওটু একটা দুইটা ডেলি উল্টে। বিশেষ করে এই জায়গাটার মধ্যে প্রত্যেক দিন 2 থেকে 5টার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। এখানে একটা গর্ত আছে বিশাল ধরনের, এই গর্তের মধ্যে ওই দিন একটা অটো যায় পয়রা জায়গা 5 জন আহত হয়েছে। সড়ক সংস্কারে গেল অর্থ বছরে প্রায় 2.5 কোটি টাকার কাজ দেয়া হয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। স্থানীয়দের অভিযোগ, এলজিইডির উদাসীনতায় এখনও শুরু হয়নি সংস্কার কাজ। অন্তত 8 থেকে 10 বার আমাদের যে এলজিইডির যে নির্বাহী প্রকৌশলী আছেন ওনার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু উনি ফোন ধরেন। আমি এই মাত্র 2 মিনিট আগে ওনাকে ফোন দিচ্ছি এই বিষয়, রাস্তার বিষয় নিয়ে কথা বলার জন্য, উনি আমার ফোন ধরেন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলছেন, চলতি বর্ষা মৌসুম শেষ হলে কাজ শুরু হবে সড়কের। বাজার কমিটির লোকজন ওখানে ধান তেলে ব্যবসা করে বলছে কাজটা পরে করতে হবে, তাদের সিজন এখন, এই জন্য একটু দুর্ভোগ। নাহলে আমরা গত জুনে মনে কাজ করতে পারি না। এই এখন আবহাওয়াটা ভালো করে দেবো, ওই যে আমরা দরবার সালিশ হয়েছে বলে যে আমাদের ব্যবসার সমস্যা, এখন আবহাওয়াটা ভালো করে দেবো, ওই রাস্তা ঠিক আছে। একটি ইউনিয়নের সংযোগ সড়ক হলেও এই রাস্তা নেত্রকোনার পূর্বধলা, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার মানুষের শহরে যাতায়াতে বাইপাস হিসেবে ব্যবহার হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মেহেরপুরের সমাজসেবা অধিদপ্তরের অধীনে কম্পিউটার প্রশিক্ষকদের চাকরি স্থায়ী করা হলে কম্পিউটার প্রশিক্ষণের মান আরও ভালো হবে বলে দাবি প্রশিক্ষকদের। গেল 15 বছর ধরে তারা অস্থায়ী ভিত্তিতে চাকরিতে আছেন, অথচ তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকেই পেয়েছেন সরকারি চাকরি, অনেকেই হয়েছেন উদ্যোক্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুর সমাজসেবা অধিদপ্তর দেশের অন্যান্য জেলার মতো 2005 সাল থেকে সরকারি এই কার্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণটি অনলাইন নির্ভর হওয়ায় প্রশিক্ষণার্থীর সংখ্যা আগের তুলনায় বেশ বেড়েছে। তবে যারা এর নেপথ্যে তারাই আছেন অনিশ্চয়তায়। প্রশিক্ষকদের বেশিরভাগের সরকারি চাকরির বয়সসীমাও শেষ। এরা আমাদের এই সার্টিফিকেট পেয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা আজকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত আছে, অথচ আমরা কারিগর হিসাবে আমাদের নিজের আজকে কোনো স্থায়িত্ব নাই। সমাজসেবা অধিদপ্তরের এই কম্পিউটার প্রশিক্ষণ 2016 সালে কারিগরি শিক্ষার স্বীকৃতি পায়। প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বলছেন, চাকরি স্থায়ী হলে প্রশিক্ষণের গুণগত মান বেড়ে যাবে। আমাদের যে অঙ্গ প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের যে শিক্ষকগণ সরকারের থেকে রাজস্ব কর থেকে কোনো বেতন ভাতা পাচ্ছেন না। যদি সরকার মনে করে যে তাদেরকে এখান থেকে তাদেরকে একটু সাপোর্ট দেওয়া হয়, তাহলে হয়তোবা আরও এটা উত্তরোত্তর এটা সমৃদ্ধি হবে বলে আমি মনে করি। সমাজসেবা অধিদপ্তরের অধীনে সারা দেশে 80টি আরবান কম্পিউটার ডেভেলপমেন্ট সেন্টারে 143 জন প্রশিক্ষক অস্থায়ী ভিত্তিতে কর্মরত রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় উৎপাদিত হচ্ছে বিদেশি ফল ড্রাগন। অনেকে শখের বশে ড্রাগন ফল চাষ করে সাফল্য পেয়ে এখন বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন। চলতি মৌসুমে ড্রাগনের বাগানগুলোতে প্রচুর ফল হয়েছে। ড্রাগন চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে চা ও কমলার পর এবার ড্রাগন ফল উৎপাদন করে সাফল্য পেয়েছেন কৃষকরা। ধান ও অন্যান্য ফল আবাদের চেয়ে ড্রাগন ফল চাষে খরচ কম এবং উৎপাদন বেশি হওয়ায় বিদেশি এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। বোদা উপজেলার নয়াদিঘি এলাকার শৌখিন কৃষক মোহাম্মদ রাশেদ প্রধান 54 শতক জমির উপর 2018 সালে পরীক্ষামূলকভাবে ড্রাগন চাষ শুরু করেন তিনি। এ ফলের চাহিদা থাকায় শুরুতেই সাফল্য পান তিনি। রাশেদ প্রধান জানান, ড্রাগন গাছ একবার লাগালে শুধু পরিচর্যা করলে 30 থেকে 40 বছর এক নাগারে ফল দেয়। এ ফলে নানা পুষ্টিগুণ রয়েছে, বাজারে দর ভালো থাকায় লাভও হয়। এইবার বাগানে প্রচুর ফল আসছে 3 বছর পর, যা মনে করছি যে প্রত্যাশার থেকেও বেশি, এবং এই ফলটি আমাদের মানে ভিটামিন সি সমৃদ্ধ ফল। বর্তমানে বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করছেন অনেকে। এটা দেখলাম যে এটা খুব ভালো, এর ওষুধি গুণও আছে, তখন আমি শখ করে লাগানোর পর দেখতেছি এটা ভালোই প্রফিটেবল। কৃষি কর্মকর্তারা বলছেন, আয় বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের জন্য এই জেলার কৃষকদের ড্রাগন চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই ড্রাগন ফল পুষ্টি সমৃদ্ধ হয়, সচেতন মানুষের নিকটে এটি একটি আকর্ষণীয় ফল। আশা করা যাচ্ছে আগামীতে এই ড্রাগন ফলের চাষ বৃদ্ধি পাবে
আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষিদেরকে এই ফল চাষে তাদেরকে আমরা কারিগরি সহায়তা প্রদান করছি। কৃষি সম্প্রসারণ কার্যক্রমের আওতায় কৃষকদের সব ধরনের সহায়তা করা হলে ড্রাগন ফলের উৎপাদন বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকল সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। বিরতির পর আরো একবার স্বাগত। সকালের সংবাদে দেখছেন নিউজ 24। এবারে আন্তর্জাতিক। বছরের এই মৌসুমটা ইউরোপের অনেকটাই নাতিশীতোষ্ণ, আর সেই কারণে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে ইতালির ক্যাসেলুসিও প্রদেশে। পপি ডেজি থেকে শুরু করে নানা রকম অচেনা গুল্ম ফুলে ছেয়ে গেছে গোটা প্রান্তর, যা দেখতে মিলান থেকে ছুটে গেছেন প্রচুর দর্শনার্থী। আরো জানাচ্ছেন নাহিদ জিহান। চারদিকের পাহাড়ের মাঝখানের এই উপত্যকায় যেন ফুলের মেলা বসেছে। ইতালির ক্যাসেলুসিও নামে এই পর্বত বেষ্টিত অঞ্চলটিতে বিস্তর এলাকা জুড়ে ফুটেছে নানা জাতের ফুল। বছরের এই উষ্ণ মৌসুমে শস্য ক্ষেতের পাশাপাশি বিশাল এলাকা জুড়ে ফুটেছে পপি, ডেইজি ও আরও নানা জাতের রঙিন ফুল। লকডাউন খুলে দেওয়ার পর প্রচুর দর্শনার্থীও এসেছেন ফুলের এই প্রাকৃতিক প্রদর্শনী দেখতে। È difficile da descrivere, bisogna esserci dentro. Diciamo che এই সৌন্দর্য ব্যাখ্যা করা খুবই কঠিন। এত সুন্দর রং ক্যামেরায় সবসময় তুলে আনা যায় না, তাই সচক্ষে এমন সৌন্দর্য দেখাটা খুব জরুরি। Dipende dalla stagione, dalla giornata, da tante cose. Io la prima volta che vengo, per me è una cosa spettacolare. আমি এখানে প্রথম এসেছি, এত চমৎকার রঙের ফুল আর এর সৌন্দর্য আগে দেখিনি। Esalta tantissimo questi colori. বিস্তীর্ণ এলাকা জুড়ে এত রঙিন ফুলের সমারোহ যেন জীবন্ত কোনো ক্যানভাস। এই সৌন্দর্য দেখতে আর দীর্ঘ লকডাউনের পর প্রকৃতির কাছাকাছি থেকে সতেজ হতে ছুটে এসেছেন অনেক পর্যটক। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদ নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। সকালের সংবাদে দেখছেন নিউজ 24। জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন শুধুই পরিবারের সদস্যদের সঙ্গে। ব্যক্তি জীবনের নানা কষ্ট নিয়ে নীরব অভিমানে চলে গেলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। বন্ধু, সহকর্মী কারোর সঙ্গেই দেখা করেননি। চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছিলেন শখের ফ্ল্যাটটিও। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন কাজী সাহেদ। কিছুদিনের একটু স্মৃতি, অনুরাগ, অনুভূতি আর এক বুক অভিমান নিয়ে দয়ালের ডাকে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। বহু চেষ্টা করেও কোনো বাঁধনে আটকানো গেল না প্লেব্যাক সম্রাটকে। জীবনের শেষ দিনগুলোতে বেছে নিয়েছিলেন নিঃসঙ্গতা। কি এক অভিমানে কথা বলেননি কাছের বন্ধুদের সঙ্গেও, বারণ করেছিলেন যোগাযোগ করতেও। বললেন যে আমার সাথে কেউ তোমরা কথা বলো না, মোবাইলেও বলো না, আর আমার সাথে কেউ দেখাও করো না। এটা যে কি রহস্য। বন্ধুরা কষ্ট পাবে অথবা আত্মীয় স্বজন কষ্ট পাবে, আমি তো চলেই যাচ্ছি, তো ফলে সেই কষ্টটা তিনি দেখতে চান। বেঁচে থাকার লড়াইয়ে সব সঞ্চয় যখন শেষ, তখন তাকে বিক্রি করতে হয় রাজশাহী পদ্মা আবাসিকে থাকা ফ্ল্যাটটিও। কিন্তু শেষ ইচ্ছে ছিল যেন মৃত্যু হয় রাজশাহীতে, তাই সিঙ্গাপুর থেকে ফিরে ঢাকা হয়ে উঠেছিলেন বোনের বাড়িতে। সে যদি আবার গান গাইতে পারে তাহলে হয়তো আবার সে অন্তত একটা বাড়িও বানাতে পারবে। তো ফলে আমরা বললাম যে ঠিক আছে, এটি বিক্রি করার ব্যবস্থা করি। গানের চূড়ায় উঠলেও কখনো ভুলে যাননি বাল্যকালের গানের ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুকে। ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছিলেন ওস্তাদের নামে গানের সংগঠন, যার সভাপতিও ছিলেন এন্ড্রু কিশোর। তার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার কথা বলছেন সহযোদ্ধারা। তার স্মৃতিটাকে, তার সঙ্গীতময় বর্ণাঢ্য জীবনটাকে তিনি বাঁচিয়ে রাখার জন্য মূলত আর কি তিনি প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিলেন। দাদাকে অনুসরণ করেই দাদার যে কাজগুলো ছিল ওই কাজগুলো করার জন্য আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। গত 6 জুলাই না ফেরার দেশে চলে যাওয়া এই গানের পাখি সন্তানদের জন্য এখন অপেক্ষায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। প্রকাশিত হলো সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ সিনেমা দিল বেচারার ট্রেলার, যা মাত্র একদিনে ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ট্রেলারের শিরোপা অর্জন করেছে। পেছনে ফেলেছে অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেমকেও। মুকেশ ছাবড়া পরিচালিত সুশান্তের শেষ ছবিও জীবন, অনুভূতি, মৃত্যু আর প্রেমের গল্প। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার।
एक थी रानी। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার 3 সপ্তাহের মাথায় প্রকাশ পেল দিল বেচারার ট্রেলার। সুশান্তকে হারিয়ে যখন শোকাহত তার ভক্তরা, এমন সময় তার সিনেমার ট্রেলার অশ্রুসিক্ত করেছে সবাইকে। তোমার নাম কিস নে রাখা কিসে? ট্রেলারে প্রাণবন্ত সুশান্ত নজর কেড়েছে ভক্তদের। দর্শক যেন সুশান্তের জীবনের ছায়াই খুঁজে পেয়েছে সেখানে। লেখক জন গ্রিনের দ্য ফল্ট ইন আওয়ার স্টার বই থেকে অনুপ্রাণিত হয়ে এই মুভি বানানো হয়েছে। এক নিখাত ভালোবাসার গল্প, যেখানে ব্যানি চরিত্রে সুশান্ত এবং কিজি চরিত্রে দেখা যাবে সঞ্জনাকে। एक था राजा एक थी रानी, दोनों मर गए, खत्म कहानी। पर ये कहानी अधूरी है, इसे पूरा वो राजा और रानी करते हैं। মুক্তি 24 ঘন্টার মধ্যেই জনপ্রিয় ট্রেলারে পরিণত হয়েছে এটি। পেছনে ফেলেছে অনেক আলোচিত সিনেমার ট্রেলারকে। সুশান্তের সাবেক প্রেমিকা প্রীতি শ্যানন সহ বহু তারকা ট্রেলারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। जन्म कब लेना है और मरना कब है हम डिसाइड नहीं कर सकते, पर कैसे जीना है वो हम डिसाइड कर सकते हैं। सही किसी बात কিজি ম্যানের নিঃশর্ত ভালোবাসার গল্প দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 24 জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে দিল বেচারা। मैं तुम्हारी गर्लफ्रेंड नहीं। अभी नहीं है, कभी नहीं। कभी नहीं। चल झूठी। ফাতেমা কাউসার, নিউজ 24। ছিল সকালের সংবাদের আয়োজন। দেখছেন নিউজ 24, সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।